কি হলো? উষা আমতা আমতা করেই বলল। আমার রোম্যান্টিকতার মুড নেই। এবার যেন কপালের ভাঁজ আর একটুখানি গাঢ় হলো। অতপর উষার কথায় অন্য মর্মার্থ বের করেই দুষ্টু হাসল শামীম। রসিকতার ছলে বলল, আমার কিন্তু বেশ মুড আছে। অপ্রস্তুত হয়ে বড় বড় দৃষ্টি চোখ রাঙিয়ে তাকালো উষা। লজ্জায় আলুথালো গাল, ব্যস্ত পায়ে পাশ কাটিয়ে যেতে চাইল। হাতজোড়া বাঁধা পড়ল শক্তপোক্ত হাতের ভাঁজে। আর একটুখানি সান্নিধ্য বাড়িয়ে দূরত্ব পরিমাণ কমিয়ে দিল। নরম গাল দুটোই আলতো চুমু খেয়ে ছেড়ে দিল। এবার যেতে পারো, আপাতত মুড এতটুকুই। দ্রুতই কক্ষ ত্যাগ করলো উষা। তার যাওয়ার পথে তাকিয়ে মৃদু হাসল শামীম। গোল টেবিলে সবাই উপস্থিত থাকলেও উপস্থিত নেই দুজন মানুষ। রাহাত বেশ রাত করেই এখন বাড়ি ফিরে, অথচ আগের সময় ছিল ভিন্ন। কাজ শেষেই তত ব্যস্ত হয়ে বাসায় ফিরত। উর্মি আর তার খুনসুটিময় সময় কাটত। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ত ভালোবাসা। সে ছাড়া নাসিমা বেগম অনুপস্থিত। উষা রান্না করা খাবার তিনি মুখে তুলবেন না। নিজের সিদ্ধান্তে তিনি অনড়। মাকে অনেকক্ষণ বোঝানোর পরও তিনি খাবেন না। শামীমও নাছোড়বান্দার মতন মায়ের ঘরে গিয়ে দাঁড়িয়ে রইল। আজ একবার মায়ের দোষগুলো চোখের সামনে তুলে ধরল। কেন খাবে না মা? উষা রান্না করেছে বলে? কতদিন না খেয়ে থাকবে? কতদিনই বা মনোমালিন্য ধরে রাখবে? একটা বিরাট বড় অন্যায় হয়ে গিয়েছে। পরিস্থিতি এমনভাবে তৈরি করেছো যা এখন চাইলেও ঠিক করতে পারবে না। যাই করতে যাবে কারো না কারোর সাথে অন্যায় হবে। 3টা মানুষের জীবন অনিশ্চয়তায় ফেলেছ। নিজের অন্যায়কে একবার উপলব্ধি করো তো। শান্তি আপার সাথে যদি এমন ঘটনা ঘটতো বা ভাবির জায়গায় যদি ভাইয়া থাকতো, তাহলে মা হিসেবে তুমি কি করতে? বিস্ফোরিত নয়নে তাকালেন নাসিমা বেগম। রণমূর্তি ধারণ করে ধমকে উঠলেন শামীমকে। এগুলো কেমন ধরনের কথা শামীম? আমি এমন ভাবনা কল্পনাতেও আনতে পারি না। তাচ্ছিল্য হাসল শামীম। বলল, অথচ অন্যের সন্তানের বেলায় ঠিকই কল্পনার চেয়ে 10 গুণ এগিয়ে আছো। নিজের সন্তানকেই প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছ। ভাবি, ভাই, কেউ কি ভালো আছে? আচ্ছা, ভাইয়াকে একবারও কি জিজ্ঞেস করেছো সে কেমন আছে? নাই বা জিজ্ঞেস করলে। মায়েরা তো সব বুঝে। তাহলে তাকে দেখেও কি তুমি টের পাও না সে কেমন আছে, কিসে সে ভালো থাকবে? ভাবির সাথে অন্য আরেকটি মেয়ের জীবনও কি তুমি দুর্বিষহ করে তুলছো না? সন্তানের ভালো চাইতে গিয়ে কেন খারাপটাই করছো? নিজের বিবেককে নাড়া দাও মা। জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে দ্বিধাহীন কণ্ঠে গর্জে উঠলেন নাসিমা বেগম। সন্তানের কিসে ভালো সেটা আমি বুঝি। কিভাবে ওই পঙ্গু মেয়ের সাথে ঘর করতো আমার ছেলে। এখন মায়া দেখাচ্ছে ঠিকই, কিন্তু 2 দিন পরেই ওর চেহারা দেখে একঘেয়েমি চলে আসবে। যেখানে আমার ছেলের সেবা যত্ন সে করবে, সেখানে আমার ছেলেই তার পেছনে দিনরাত কামলার মতন খাটবে। সুস্থ হওয়ার পরও ভয় থেকে যাবে। এই বুঝি একটুখানি হোঁচট খেয়ে পুরনো ভাঙা নড়বড়ে হয়ে গেল। কতদিন চোখে চোখে রাখবে? আমার ছেলে কি সস্তা নাকি, যাকে এমন একটা মেয়ে নিয়ে ঘর করতে হবে? কোন অংশে কম আমার ছেলের? মায়ের কথায় স্থির থাকতে পারল না শামীম। ক্রমশ তার রাগের মাত্রা বৃদ্ধি পেল। তার বিদ্বেষী গলায় বিদ্রুপের ছাপ। মায়ের প্রত্যুত্তর কঠোর কণ্ঠস্বর। তার মানে অন্যের মেয়েরা সারা জীবন তোমার ছেলেদের পেছনে কামলা খাটতে পারবে, এটাই তাদের ধর্ম, আর তারা খুবই সস্তা, এটাই তোমার ধারণা? আসলে কি বলো তো মা, তুমি কোনোদিন কাউকে ভালোই বাসতে পারোনি। সবারই সুশ্রী দেখে কাছে টেনে নাও, 2 দিন পর আবার দূরে ঠেলে দাও। আমারই বোঝা উচিত ছিল যে নারী ননদকে কটাক্ষ করে বলতে পারে এমন কুৎসিত সন্তান হলে আমি তাকে গলা টিপেই মেরে ফেলতাম। সে আর যাই হোক, ভালোবাসতে জানে না। যদি আমরা কোনো ভাই বোন কুচকুচে কালো কিংবা লাবণ্যহীন হয়ে জন্মাতাম, তাহলে আমাদের কি করতে তুমি? ফুপুকে যেমন তার সন্তান নিয়ে বলেছিলে, তেমনই আমাদেরও গলা টিপে মেরে ফেলতে? উত্তেজিত হয়ে পড়লেন নাসিমা বেগম। শামীম আফসোসের স্বরে বলল, তুই আর আমার চোখের সামনেও আসবি না। যে জাদুকরির পাল্লায় পড়ে আমাকে কথা শোনাতে শিখেছিস, তাকে নিয়েই থাকিস, তার চোখেই ফুল হয়ে ভাসিস। তুমি আজও নিজের অন্যায়টা চোখ মেলে দেখলে না মা? আর আমি কারো পাল্লায় পড়িনি।
শুধু তোমায় নিজেকে শুধরে নিতে সাহায্য করেছি। যাকে নিয়ে থাকতে বলেছ তাকে নিয়ে অবশ্যই থাকবো। আমি খুঁটিহীন নড়বড়ে মেরুদণ্ডহীন নই। আর যাই হোক, ভাইয়ার মতো ভুল অন্তত আমার দ্বারা হবে না। বউ ছাড়বি না? মাকে ঠিকই ছাড়তে পারবি। মায়ের কথায় বউকে শাসন আর বউয়ের কথায় মাকে শাসন করার মতো ছেলে আমি নই। সবার দোষ গুণ বিচার করার ক্ষমতা আমার ভাণ্ডারে আছে। আল্লাহ আমাকে বিচার করার জন্য বিবেক দিয়েছেন। কাজেই একপাক্ষিক কথা শুনে অন্যজনের উপর অবিচার আমি করব না। সে অধিকার আমার নেই। স্ত্রী মা দুজনেরই আমার উপর হক আছে। কেউই আমার পর নয়। মায়ের জবাবের অপেক্ষা না করেই বেরিয়ে এলো শামীম। রাতে আর তার খাওয়া হলো না। শামীমের অপেক্ষায় আর উষাও খেলো না। ছোটোখাটো হাত দুটো শামীমকে জড়িয়ে রেখে মিশিয়ে রইল তার সাথে। তিমিরে তলিয়ে যাওয়া রজনী, শোষো বাতাস বিষাদের গন্ধ। নির্ঘুম রজনী কাটছে তিনটি প্রাণের, প্রতিটি শ্বাস প্রশ্বাসে চিনচিনে ব্যথার আভাস। রাহাতের ফেরার অপেক্ষায় অনিদ্রায় কাটাচ্ছে লিলির চোখ জোড়া। অন্ধকার রাস্তায় প্রিয়তমাকে দেখার তৃষ্ণায় কাতর আরেক চোখ জোড়া। উর্মি এইভাবেই কত রাত অনিদ্রায় কেটেছে। আজও বেহায়া চোখ দুটো নিষ্ঠুর মানুষটির জন্য কাঁদে। অথচ দিনের বেলায় সে কতটাই না স্বাভাবিক। ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়েছে। মুঠোফোন অপরিচিত নম্বরের ডাক। এটা নতুন নয়, বেশ কয়েকদিন ধরে এমন রাত হলেই কল আসছে। রিসিভ করলেই কথা বলে না। উর্মি ভেবে পায় না এমন মজা করে মানুষগুলো কি পায়। সকাল নাগাদ বাড়ি ফিরতে মায়ের কাছে প্রশ্নবিদ্ধ হতে হলো রাহাতকে। বাড়িতে বউ রেখে রাত বিরাতে কোথায় থাকছিস তুই? সংসারে কবে মন দিবি? রাহাতের সোজা সাপটা জবাব। এভাবে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আমি উর্মিকে ফিরিয়ে আনতে চাই। তুমি যা ইচ্ছে করতে পারো। এবার আর তোমার ইমোশনাল আমার উপর বিন্দুমাত্র প্রভাব ফেলবে না। নাসিমা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি করতে চাইছে এই ছেলে? এবার বুঝি তার জীবন থেকে শান্তিটুকু গায়েব হতে চলল। রাহাতের একটি বাণী পুরো বাড়িতে তোলপাড় তুলে দিল। সকালের নাস্তার সমস্ত আয়োজন পণ্ড হলো। কেউ আর কাজকর্মে মন বসাতে পারল না। অফিসে যাওয়া হলো না শামীমের। এতদিন দুজনের মাঝে গোপন দ্বন্দ্ব চলল, এবার প্রকাশ্যে মুখ খুলল লিলি। তার গলায় তীব্র অধিকার বোধ। আমি এখনো আপনার বিবাহিত স্ত্রী বর্তমান আছি। যাকে একবার তালাক দিয়েছেন তাকে ফিরিয়ে নেওয়ার পথ আপনার জন্য খোলা নেই। রাহাতের চোয়াল দেখেই বোঝা যাচ্ছে সে অত্যন্ত অপ্রসন্ন। ক্ষুব্ধ গলায় জোরদার জবাব। এত কিছু জানো যখন, তখন এটাও নিশ্চয় জানো কারো সম্পর্কে অনীহা থাকার পর তার মতামতের গুরুত্ব না দিয়ে সম্পর্কে জড়ানো অনুচিত। লিলির চোখে মুখে আগুনের লাভা দাও দাও করে উঠেছে। নিজের অধিকার ধরে রাখতে সে এতটুকু কার্পণ্য করবে না। দ্বিগুণ তেজি গলা তার। সম্পর্ক একা আমার মতে তৈরি হয়নি। দুজনের পরিবার, আপনি, আমি, তারপরেই বিয়ে হয়েছে। যেখানে সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গিয়েছে সেখানে নতুনভাবে সম্পর্কে জড়াতে আমি কোনো দোষ দেখি না। আর এতই যখন প্রাক্তনের প্রতি ভালোবাসা, তাহলে তালাক দিলেন কেন? মেরুদণ্ডহীন কাপুরুষ। বিদ্রুপের স্বরে কাপুরুষ বলায় চামড়া ভেদ করে বেশ লাগলো রাহাতে। তবে ঠোঁটের ফাঁক গলিয়ে জবাব বের হলো না। সত্যিই তো সে কাপুরুষ, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। অন্যের কথায় যাকে নির্ভরশীল হতে হয় সেই মানুষ হতেই পারে না। নাসিমা বেগমকে উদ্দেশ্য করেই লিলি বলল, আমার জীবনে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে দায়ী আপনি। আমি শান্তি না পেলে আপনাকেও বিন্দু পরিমাণ শান্তি পেতে দেব না আমি। দাঁড়িয়ে থাকার শক্তি পেল না নাসিমা বেগম। আজ ভিতরে কিছুটা ভয় ঢুকে গিয়েছে। থরথর করে কাঁপন ধরল শরীরে। ভর সামলাতে না পেরে চেয়ার ধরেই বসে পড়লেন। আনোয়ার হোসেন রাহাতের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বললেন, তুমি এখন যা চাইছো তা সম্ভব না। তখন বুঝতে পারোনি উর্মি তোমার কাছে কি? তার হাত ছেড়ে অন্যজনের হাত ধরেছ, এখন আবার তার হাত ছাড়তে চাইছ। একবার একজনের হাত ধরবে আর ছাড়বে, এটা তো বরদাস্ত হবে না। প্রত্যুত্তরে উষা তুখুর দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল আনোয়ার হোসেনকে, তাহলে আমার বোনের সাথে অন্যায় কিভাবে বরদাস্ত করলেন? সময় নিলেন না আনোয়ার হোসেন। আমি চেষ্টা করেছি, সে তখন অন্ধকার জগতে ডুবেছিল। আজ যেন নাসিমা বেগমের সকল পর্দা ফাঁস হতে চলল। রাহাত অকপটে স্বীকার করে ফেলল মায়ের সমস্ত সত্যি। কিভাবে তাকে প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে চাপ প্রয়োগ করেছে। আনোয়ার হোসেন হতবিহ্বল হয়ে পড়লেন।
বা খারাপ বিমূঢ় ভঙ্গিতে শুধু স্ত্রীকে দেখে গেলেন। হাতের প্রথম চর বসিয়ে দিলেন রাহাতের গালে। কুলাঙ্গার, তুই আগে বলতে পারলি না? মরে যেত এই নোংরা মহিলা। মরলে পৃথিবী থেকে একটা কীট দূর হতো, এই পরিবারের সবগুলো মানুষের জীবনের শান্তি বজায় থাকতো। অসহায়ে পড়লেন নাসিমা বেগম। যে প্রিয় স্বামীর কাছ থেকে সারা জীবন ভালোবাসা পেয়ে এসেছেন, তার মুখেই আজ নিজের মৃত্যু কামনা। চোখের কোণে জল ভিড়ে জমালো। সন্তানরাও মুখ ফিরিয়ে নিল। বুকে চিনচিন ব্যথায় আভাস পেলেন। সৌন্দর্যের অন্ধ হয়ে একসাথে কথাগুলো জীবন বিপর্যয়ে ফেললেন। লিলিকে এই বাড়িতে নিয়ে আসার কাজেও তার হাত সর্বোচ্চ। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন রূপই হলো সব কিছু। রাত কাপা স্বরে বলল, আমি আর নিতে পারছি না বাবা, উর্মিকে ছাড়া আমি ভালো নেই, দম বন্ধ হয়ে আসছে আমার। তুই মরে গিয়েই সবাইকে শান্তি দে। উষা গর্জে উঠল। আমার বোন কোনো সস্তা পণ্য নয়, তার সম্মান আছে। ইচ্ছে হলেই তাকে কেনা বেচা যায় না। আমি চাইবো না আপনার মতো অমানুষের জীবনে আমার বোন ফিরে আসুক। রাত প্রত্যাশিত দৃষ্টিতে চাইল শামীমের নীরব চোয়ালে। প্রত্যুত্তরে শামীম তাকে নিরাশ করল। শামীমও আজ তার পক্ষে কথা বলল না। নির্লিপ্ত গলায় জবাব দিল, উষা আমার স্ত্রী, তাকে নিয়ে সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। ওর বোন নিয়ে কথা বলার অধিকার আমার নেই, তাই তার বোনের ব্যাপার তার উপরই আমি ছেড়ে দিলাম। উষা আর তার পরিবার ছাড়া কেউ তার বোনের ভালো বুঝবে না, চাইবেও না। যদি চাইতো তবে তার জীবনটা নরকে ঠেলে দিত না। উষার হাতেই শামীমের ফোন ছিল। উষা ফোন বাড়িয়ে দিয়ে জানালো অফিস থেকে ফোন এসেছে। এতক্ষণ অফিসের কথা ভুলেই বসেছিল শামীম। আধা ঘন্টা পেরিয়ে গেছে অফিস টাইম। শামীম কোনোভাবে অজুহাত দিয়ে জানালো, কিছু সমস্যায় পড়েছি, এক্ষুনি আসছি স্যার। শামীমের পর একে একে প্রত্যেকে নিজের কাজে চলে গেল। জায়গাটি মুহূর্তেই খালি হলো। একা পড়ে রইলেন নাসিমা বেগম। কারো নাস্তা করা হয়নি বিধায় শামীমের নাস্তা ঘরে নিয়ে গেল উষা। দ্রুত তৈরি হতেই শামীম বলল, এখন খাওয়ার সময় নেই, আমি দুপুরে খেয়ে নেব, তুমি খেয়ে নাও। উষা নিজে হাতে শামীমের মুখের কাছে নাস্তা তুলে বলল, আপনি তৈরি হয়ে থাকুন, আমি খাইয়ে দিচ্ছি। এত ঝড়ঝাপটার মাঝেও শামীমের মনে প্রশান্তি বয়ে গেল। তৃপ্ত হেসে উষার কপালে গভীর চুম্বন করে বলল, আমি কখনোই তোমার হাত ছাড়বো না উষা। উষা চোখের পানি ধরা গলায় বলল, আমার আপুর জীবনটাই কেন এমন হলো? সবার সাথে বেয়াদবি করলে আমি করেছি, সে তো ভালো মেয়ে। ভালোদের সাথেই কেন সব সময় খারাপটা হয়? শামীম চোখের পানি মুছে দিয়ে বলল, না কেঁদে আমাকে খাইয়ে দাও, নিজেও খাও। শামীমের দেরি হয়ে যাচ্ছে বলে নিজেকে স্বাভাবিক করে খাইয়ে দিল। শামীম বের হওয়ার আগে উষা তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, যদি আপুর মতো আমার জীবনেও এমন পরিস্থিতি আসে তবে আমি আগে আপনাকে খুন করব। শামীম নিঃশব্দে হেসে বলল, আচ্ছা, আমি আজই তলোয়ার কিনে আনবো। শামীমের দুষ্টুমি বুঝতে পেরে তাকে ছেড়ে ঠেলে বের করে দিল উষা। আনোয়ার হোসেন রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন। উদাস ভঙ্গিতে বসে রইল রিয়া। কাঁধে কারো স্পর্শ টের পেতে ফিরে তাকালো। উষা দাঁড়িয়ে আছে, নরম স্বরে বলল, কিছু খেয়ে নাও আপু, বাবা বেরিয়ে গেছেন, ভাইয়াও বেরিয়েছেন। আম্মাকে ডেকে তার সাথে খাবার খেয়ে নাও, পারলে ভাবিকেও ডেকে নাও, আমি খাবার দিচ্ছি। রিয়া নির্নিমিষে তাকিয়ে থেকে বলল, তুমি খেতে বলছো? খাবার কি গলা দিয়ে নামবে বলো? তুমি জানো আমি ডাকলে তারা দুজনের একজনও খেতে আসবে না। তাছাড়া আমি কখনোই ডাকতে যাব না। নিজেও খেয়ে নাও, আম্মাকেও ডাকো। রিয়া বিরস বদনে জবাব দিল, আচ্ছা, আমি দেখছি কি করা যায়, তুমি খাবার দাও। উষা খাবার বেড়ে রিয়ার হাতে দিল। সে এক প্লেট খাবার লিলির ঘরে দিয়ে অন্য প্লেট হাতে মায়ের ঘরে ঢুকলো। খাওয়াতে পারলো না মাকে। পরাজিত হয়ে ফিরে এলো। সকাল গড়িয়ে দুপুর হচ্ছে। এখন দুপুরে রান্না হয়নি। উষা বুঝতে পারছে না তার কি করা উচিত, তাই নিজে নিজেই ইচ্ছে মতন রান্না করে নিল। দুপুরে একই ব্যাপার ঘটল। নাসিমা বেগম খেলেন না। লিলি ঘর থেকেই বের হয়নি, তাই বলা যাচ্ছে না সকালের খাবার খেয়েছে কিনা। রিয়া আর দুপুরে খায়নি। এমন পরিস্থিতিতে উষা নিজেও খেতে পারল না। দাঁতের ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরল সন্ধ্যের আগে।
বাবা আর ভাইয়ার সাথে গিয়েছিলেন। মা ভাবির কাছেই ছিল। ভাবি 2 মাসের অন্তঃসত্ত্বা। বেবি আসার কথা শোনার পর থেকেই আশিকের মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে উর্মি। আগে তানজিনের কোনো খোঁজ খবরও রাখতো না, এখন নিয়মিত নিজে বসে থেকে খাবার ব্যাপারে তদারকি করে, খাবার নিশ্চিত করে তারপরেই বাসা থেকে বের হয়। উষাটাও শামীমের সাথে মানিয়ে নিয়েছে। এত ভালোর মাঝে উর্মির ভালো থাকা হয় না। রাহাত কি নতুন বউকে তেমনি ভালোবাসছে যেমনটা তাকে বেসেছিল, নাকি তার চেয়ে বেশি ভালোবাসছে? নিজের বিছানায় নিজের ঘর, সবচেয়ে বড় কথা তার মানুষটাকেই দখল করে আছে অন্য কেউ। প্রতিটা উষ্ণ স্পর্শ উপভোগ করছে মানুষটির বুকে মাথা রেখে। বিছানা খামচে ধরল উর্মি, আর কিছু ভাবতে পারছে না। হাঁসফাঁস করে উঠল ভিতরটা। হৃদযন্ত্রে অনিয়মিত জ্বলন সৃষ্টি হলো। মুঠোফোনের শব্দে চমক কাটল তার। সেই অপরিচিত নম্বর। রিসিভ করতে মোটেই ইচ্ছা করলো না। 2বার রিং হওয়ার পর 3য়বার রিসিভ করলো। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো উর্মি। ক্রন্দনরত ভাঙা গলায় বলল,